আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ডলারের চড়া দামে মূল্যস্ফীতি ও আমদানি ব্যয় বাড়বে, আশঙ্কা ব্যবসায়ীদের। আনুষ্ঠানিক হজ যাত্রা শুরু, প্রথম 2 ফ্লাইটে সৌদি আরব গেলেন 824 জন। এবং থাইল্যান্ডে লাখো বিদেশি শ্রমিকের বাজার ধরতে পারছে না বাংলাদেশ, আক্ষেপ প্রবাসী ব্যবসায়ীদের। চীনের সাথে বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারত সরকার অর্থায়নের আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সাথে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক শেষে তিনি একথা জানান। মন্ত্রী জানান, ভারত হয়ে নেপালের জলবিদ্যুৎ বাংলাদেশে আনার বিষয়টি প্রায় চূড়ান্ত। এছাড়া দুদেশের যোগাযোগ বাড়াতে ভিসায় দীর্ঘসূত্রিতা দূর করা এবং সীমান্ত হত্যা বন্ধ সহ নানা দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও ভারতের পররাষ্ট্র সচিবের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান তিনি। এর আগে সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারতের আসন্ন জাতীয় নির্বাচন শেষে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে যাবেন বলে দেশটির পররাষ্ট্র সচিবকে জানানো হয়েছে। চড়া ডলার রেটের কারণে মূল্যস্ফীতি, আমদানি ব্যয় বেড়ে জনজীবনে আরও চাপ তৈরি করবে বলে মনে করেন গবেষক ও ব্যবসায়ীরা। ক্রলিং পেগ পদ্ধতিতে ডলারের দাম বাড়লেও এর নিয়ন্ত্রণ নিয়ে সংশয় জানিয়েছেন তারা। অর্থনৈতিক সংকটের কারণে বিকল্প উপায় না থাকায় হুন্ডি ও অবৈধ রেমিটেন্স প্রবাহ ঠেকাতে কঠোর নজরদারির পরামর্শ তাদের। শারফুল আলমের রিপোর্ট। চড়া মূল্যস্ফীতির মধ্যেই রেকর্ড সর্বোচ্চ 117 টাকায় ডলারের বিনিময় মূল্য বুধবার নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। প্রজ্ঞাপন অনুযায়ী নতুন ক্রলিং পেগ পদ্ধতি ডলারের এই বিনিময় মূল্য ধরা হয়। এর সাথে ডলার প্রতি 1 টাকা ব্যবধান করার সুযোগ থাকছে নতুন নিয়মে। তবে বাস্তবতা ভিন্ন। কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম ঠিক করে দিলেও কার্ড মার্কেটে অতিরিক্ত দামে তা কেনাবেচা হচ্ছে, যা পণ্য আমদানিতে সরাসরি প্রভাব ফেলবে বলে জানান ব্যবসায়ী নেতারা। ডলারের রেটটা বেড়ে গেলে আলটিমেটলি যেটা আমদানির উপর একটা চাপ পড়বে, ইনফ্লেশনটা বেড়ে যাবে, দেশের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপরে আঘাত করবে। ডলারের বাইং এবং সেলিং রেট ডিফারেন্স কোনো অবস্থাতেই 1 টাকার বেশি করা যাবে না। ডলারের রেট যেখানেই থাকুক, রপ্তানিকারকদেরকে 5 টাকা থেকে 60 টাকা একটা সেপারেট রেট আমাদের জন্য যদি থাকে, তাহলে এইটাতে বরঞ্চ রপ্তানিকারকরা বেনিফিটেড হবে। এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে সেটা নিয়ে বাংলাদেশ ব্যাংক সহ সরকারকে ভাবতে হবে। অর্থনীতির সংকটকালীন সময়ে ডলারের আনুষ্ঠানিক নতুন দর কিছুটা স্বস্তি দিতে পারে আর্থিক খাতে। তবে এর অপব্যবহার বন্ধে সরকারের উদ্যোগ দরকার। শুধু দর বেঁধে দিলেই হবে না, বরং আনুষ্ঠানিকভাবে দেশের ডলারের সরবরাহ বাড়াতে নীতি নির্ধারকদের কার্যকর ভূমিকা চান গবেষকরা। যে তথ্য উপাত্তের ভিত্তিতে এখন রেটগুলো ফিক্স করা হচ্ছে, বাজারে যে পরিমাণ সাপ্লাইয়ের কথা বলা হবে, দেখা যাবে সেই পরিমাণ সাপ্লাই না থাকার কারণে এই জামগুলো কিন্তু সহসা স্থিতাবস্থায় যাবে না। কেন্দ্রীয় ব্যাংকের একটা বড় নজরদারির জায়গা হবে, যেটাকে আমরা হুন্ডি বলছি। আমদানি পর্যায়ে এবং রপ্তানি পর্যায়ে রেমিটেন্সের ইনফ্লো এবং আউটফ্লোর জায়গাগুলোতে যে ইনফর্মাল ট্রানজ্যাকশনগুলো রয়েছে, সেগুলোকে কতটুকু কেন্দ্রীয় ব্যাংক নজরদারির ভিতরে এনে নিয়ন্ত্রণে রাখতে পারছে। ব্যবসা বাণিজ্যে ডলারের নতুন দাম অপ্রত্যাশিত হলেও ধীরে ধীরে বিদেশি মুদ্রা বাজার সহনীয় হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্তের কারণে 10 থেকে 15% সুবিধা পেতে পারে দেশের রপ্তানিমুখী শিল্প। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। সকালে গণভবনে এ বৈঠক হয়। এ সময় তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। দুদিনের সফরে ঢাকায় এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। বুধবার সন্ধ্যায় বিশেষ ফ্লাইটে ভারতের পররাষ্ট্র সচিব বিমানবন্দরে অবতরণ করেন। আওয়ামী লীগ সরকারের ভারত নির্ভর নীতির কারণে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে বলে দাবি করেছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
জনগণ নয়, ভারতের ওপর ভর করে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে দাবি করে তিনি বলেন, ভারতীয় পণ্যের পাশাপাশি আওয়ামী লীগকে বর্জন করতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদার প্রতি ভারতীয় আগ্রাসন শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশিদের হজ যাত্রা শুরু হয়েছে আজ ভোরে। সাউদিয়া এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 409 জন হজ যাত্রী। বিমানের দ্বিতীয় ফ্লাইটে যান আরও 415 জন। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আদিন সজীবের রিপোর্ট। মুসলমানদের প্রত্যেকের কাছেই এ যাত্রা বহু কাঙ্ক্ষিত, প্রত্যাশিত। বছরের পর বছর এমন যাত্রার জন্য অপেক্ষা করেন অনেকেই। আল্লাহ তাআলার মেহেরবানিতে সেই যাত্রার চূড়ান্ত সময়ে তাই ভীষণ খুশি, তৃপ্ত মুসল্লিরা। আমার মনে একটা সুপ্ত বাসনা ছিল যে আমি হজ করব, কবে হজ করব। সে আস্তে আস্তে ধীরে ধীরে সেই সুপ্ত বাসনাটি আল্লাহ আমাকে আজ পূরণ করতে সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমার কাছে অত্যন্ত মুখরিত পরিবেশ মনে হচ্ছে, খুবই ভালো লাগছে। দোয়া চাবো দেশের মঙ্গল হোক, ইসলাম ধর্মের মঙ্গল হোক, আমাদের জীবনে ইসলাহি পুরো হোক। সমস্ত বিশ্বের মুসলিম নরনারীর জন্য দোয়া করব, দেশের জন্য দোয়া করব, বাবা মার জন্য দোয়া করব। কদিন বাদেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে সৌদি আরবের পবিত্র ভূমি। কাবা শরীফ হারাম ঘিরে সেই প্রার্থনার জন্য যাত্রাপথে মুখিয়ে আছেন হজযাত্রীরা। অপেক্ষা, দীর্ঘযাত্রার ক্লান্তি কোনো কিছুই যেন স্পর্শ করছিল না তাদের। মধ্যরাতে সৌদি এয়ারলাইন্সে বছরের প্রথম হজ ফ্লাইটে রওনা হন 400-রও বেশি হজযাত্রী। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দ্বিতীয় ফ্লাইটের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। তিনি জানান, এবার হজে যাচ্ছেন 83,000-এরও বেশি বাংলাদেশি, যার অর্ধেকেরও বেশি এরই মধ্যে ভিসা পেয়েছেন। হজযাত্রীদের অনেকেই আছেন যারা তিল তিল করে জমানো সঞ্চয় দিয়ে হজ করে থাকেন। তাদের আবেগ অনুভূতিকে সম্মান দেখাতে হবে। হজের সাথে সংশ্লিষ্ট প্রতিটি সংস্থাই তাদের সর্বোচ্চ সেবাটা দিতে বদ্ধপরিকর। বিশেষ করে যারা হজযাত্রীর লাগেজগুলো হোটেলে পৌঁছে দেওয়াটা, লাগেজগুলো হোটেলে অনেক সময় লাগেজের মধ্যে তাদের টাকা পয়সা, বিদেশি মুদ্রা, ওষুধপত্র থাকে। এগুলো সঠিক সময় যদি হোটেলে পৌঁছাতে না পারে তাহলে এটা ওনাদের জন্য খুবই অসুবিধার সম্মুখীন হয়। এবার সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে নিবন্ধন করেছেন 4,500 এবং বেসরকারিভাবে 79,000 বাংলাদেশি। চাঁদ ওঠা সাপেক্ষে 16 জন পবিত্র হজ হওয়ার সম্ভাবনা বেশি। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। থাইল্যান্ডে 5 লাখ শ্রমিকের বাজার ধরতে পারছে না বাংলাদেশ। দেশটিতে প্রায় 2000 বাংলাদেশি বাস করলেও সেখানকার শ্রম বাজারের সুফল পাচ্ছে না কম্বোডিয়া, ভারত, মিয়ানমার সহ প্রতিবেশী দেশগুলো। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে থাই শ্রমবাজারে নজর দিতে সরকারের প্রতি আহ্বান জানান সেখানকার বাংলাদেশি ব্যবসায়ীরা। নিরঞ্জন দেবের ছবিতে থাইল্যান্ড থেকে ফিরে রিপোর্ট করছেন আব্দুল মাহমুদ। বিশ্বজুড়ে পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান থাইল্যান্ড। কম খরচ, সহজ ভিসা প্রক্রিয়া আর সুন্দর আবহাওয়ার কারণে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে যাচ্ছেন দেশটিতে। সাদা বালির সমুদ্র সৈকত, রাতে ঘোরাঘুরি আর দর্শনীয় স্থাপনা দেখতে ভিড় করছেন অনেকেই। হানিমুনেও থাইল্যান্ড ভ্রমণ করেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের নাগরিকরা। দেশটিতে 5 লাখ শ্রমিকের চাহিদা রয়েছে। সবচেয়ে বেশি চাহিদা কৃষি, মৎস্য ও নির্মাণ খাতে। জনশক্তি রপ্তানি নিয়ে থাইল্যান্ড সরকারের সাথে এখনো কোনো চুক্তি করতে পারেনি সরকার। ফলে কম্বোডিয়া, মিয়ানমার, ভারত ও লাওসের জনশক্তি দিয়ে চাহিদা মেটাচ্ছে দেশটি। থাইল্যান্ডে আমাদের বাংলাদেশি শ্রমবাজারটা একেবারেই নাই। তো আমাদের যথাযথ কর্তৃপক্ষ যদি যথাসময়ে ঠিক মতন যদি এই শ্রমবাজারটা নিয়ে কাজ করেন, আমরা আশা করি আমরা আমাদের বাংলাদেশি শ্রমবাজারটা থাইল্যান্ডে অতি শীঘ্রই ধরতে পারবো এবং আমাদের দেশের যে রেমিটেন্সের যে ব্যাপারটা, সেখানে একটা উল্লেখযোগ্য ভূমিকা কিন্তু আমরা রাখতে পারবো। ওয়ার্ক পারমিট ভিসায় থাই নাগরিকদের সাথে যৌথভাবে রেস্টুরেন্ট, আবাসিক হোটেল, পোশাক, পর্যটন ব্যবসা করছেন প্রায় 800 বাংলাদেশি। এসব প্রতিষ্ঠানে নিয়োগ দিতে হচ্ছে প্রতিবেশী দেশগুলোর শ্রমিকদের।
তো এখানে দেখেন পার্শ্ববর্তী দেশ আমাদের ইন্ডিয়া, মিয়ানমার বলেন, ভিয়েতনাম, কম্বোডিয়া, ওরা কিন্তু এখানে ব্যবসা করে যাচ্ছে, কিন্তু আমরা বাঙালিরা আমরা ব্যবসা এখানে করতে পারতেছি না। পাতায়া, ব্যাংকক থেকে শুরু করে বিভিন্ন প্রদেশে बांग्लादेशी प्रतिष्ठानगुलोर सुनामो पर्यटकদের मुखे मुखे। तो हम लोग यहाँ टूरिस्ट के लिए आते हैं, अक्सर हर मंथ में 2-3 दफ़ा हमारा ग्रुप आता है। लेकिन हम इस पूरे थाईलैंड में ये एक बंगला रेस्टोरेंट है, बहुत अच्छा है, इसका खाना बहुत अच्छा है, लजीज है। मैं आप सब बंगाली भाई से अपील करता हूँ कि आप लोग भी आएँ, इधर आके खाना खाएँ, इंशाल्लाह आपको सर्विस भी अच्छा मिलेगी। थाई श्रम बाजार धरे देशेर रिजार्भ बाड़ाते सेखानकार बांग्लादेशी दूतावासके आरो कार्यकर करार विकल्प नेই বলে জানান ব্যবসায়ীরা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ব্যাংকক, থাইল্যান্ড। ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও যুদ্ধবিরতি কার্যকরের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র জনতা। তবে পুলিশের বাধার মুখে দূতাবাস অভিমুখে যেতে না পেরে নয়াবাজার এলাকার সড়কের সামনে অবস্থান নেয় তারা। এতে দীর্ঘক্ষণ ওই সড়কে বন্ধ থাকে যান চলাচল। ঘণ্টাখানেক প্রতিবাদ কর্মসূচিতে রাফা শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার ধিক্কার জানান সমাবেশে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফিলিস্তিনের মধ্যে মানুষদেরকে গণহারে মারা হচ্ছে, আমরা এগুলো বন্ধ করতে চাই। আমরা যতদিন পর্যন্ত এটা বন্ধ হবে আমরা এটা আন্দোলন চালিয়ে যাব। বাইডেন কিছুদিন আগে ইউক্রেনের যুদ্ধ নিয়ে তার মহানুভবতার পরিচয় দিয়ে বিভিন্ন বাণী ছাড়েন, কিন্তু সে এখানকার আমাদের ফিলিস্তিনের মানুষের পক্ষে না। চুয়াডাঙ্গায় একই স্থানে বহু বছর ধরে বসবাস করে চলেছে শত শত বাদুড়। এ যেন বাদুড়ের সাম্রাজ্য, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মুখরিত থাকছে এলাকাটি। চুয়াডাঙ্গা প্রতিনিধি রফিক রহমানের রিপোর্ট আর জানাচ্ছেন শরীফুল ইসলাম। অনেকটা হারিয়ে যেতে বসেছে স্তন্যপায়ী প্রাণী বাদুড়। দেশের অন্য কোথাও দেখা না গেলেও চুয়াডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে জোয়ারদারের বাড়ির তেঁতুল গাছে দেখা মেলে শত শত বাদুড়। শত বছর ধরে বসবাস করায় এলাকাটি বাদুড়তলা নামেই পরিচিত। দিনভর তেঁতুল গাছের ডালে উল্টো করে ঝুলে থাকে এসব বাদুড়। সন্ধ্যা হলেই বেরিয়ে পড়ে খাবারের সন্ধানে। বিলুপ্তপ্রায় এই প্রাণীটি দেখতে দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসে সব বয়সী মানুষ। বাদুড়ের অবাধ বিচরণ দেখে মুগ্ধ তারা। তেঁতুল গাছে বাদুড় কিন্তু আমি জন্ম থেকে আমি দেখতেছি যে বাদুড় তেঁতুল গাছে থাকে। আমাদের সবসময় কিচিরমিচির আওয়াজ করে শুনতে খুব ভালো লাগে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে বাদুড় দেখতে। এই বাদুড়গুলো চুয়াডাঙ্গার একটা ঐতিহ্য এবং বাদুড়তলা নামে একটা জায়গারও স্থান আছে। এখন বিলীন হয়ে গেছে, বাদুড় কোথাও দেখা যায় না। আমরা ছোট থেকে দেখতে পাই যে চুয়াডাঙ্গা শহরে একটা জায়গায় একটা তেঁতুল গাছে বাদুড় থাকে। আমার দাদু আছে ইউসুফ জোয়ারদার, এই বাদুড়কে বলা হতো যে ওনার টাকা, হ্যাঁ মানে ইউসুফ জোয়ারদারের টাকা বাদুড়কে বলা হতো। এই জন্য এই বাদুড়দেরকে আমরা এখনো লালন পালন করি। আমার চাচারা এখনো পানি টানি গাছে দেয়। প্রাণীটির প্রতি ভালোবাসা থেকে কোটি টাকার সম্পত্তি আজও ফেলে রেখেছেন ইউসুফ জোয়ারদার ও তার বংশধর। স্তন্যপায়ী এই প্রাণীটি এখন দেশে অনেকটাই বিলুপ্তির পথে, কিন্তু পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাদুড়ের মতো এসব প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল প্রয়োজন বলে মনে করেন এই প্রাণী সম্পদ কর্মকর্তা। প্রকৃতির ভারসাম্যের জন্য যেমন সব প্রাণীর প্রয়োজন আছে, এবং বাদুড়ও একটি প্রকৃতির ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রাণী। তাই বাদুড়ের এই প্রজন্মটি রক্ষার দাবি চুয়াডাঙ্গাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ডলার সংকট থেকে শুরু করে বাংলাদেশের সামনে যত চ্যালেঞ্জ রয়েছে তার সবগুলোই বিদেশিদের তৈরি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই ইলাহি চৌধুরী। পেট্রোবাংলায় ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের এক সেমিনারে তিনি এমন দাবি করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বিদেশিরা যুদ্ধ বিগ্রহ করে সংকট তৈরি করার পর দেশ পরিচালনায় নানা পরামর্শ চাপিয়ে দিচ্ছে। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, নিজস্ব সম্পদের সর্বোচ্চ ব্যবহারে সবাইকে মনোযোগী হতে হবে। আজকে সমস্ত উন্নয়নশীল দেশের উপর যে চাপ সৃষ্টি হয়েছে, এটা পশ্চিমা বিশ্বের সৃষ্টি। ইট ইজ দেয়ার ক্রিয়েশন। আজকে তারা অন্যভাবে এসে
হয়তো আমাদেরকে উপদেশ দিচ্ছে হাউ টু ম্যানেজ এক্সচেঞ্জ রেট, হাউ টু ম্যানেজ ইন্টারেস্ট রেট, কিচ্ছুর প্রয়োজন হতো না। হ্যাড দে নট গন ইনটু দিস ওয়ার্স। এই যুদ্ধ বিগ্রহ করে এখন আবার আমাদেরকে বুদ্ধি দিচ্ছে কিভাবে দেশ পরিচালনা করতে হবে। ঈশ্বরদীর মলাডুবিতে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে প্রায় 5 ঘন্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সাথে ঢাকার রেল চলাচল আবার শুরু হয়েছে। সকাল 8:10 লাইনটি সচল হয়। রাত 3টার দিকে পাবনার ঈশ্বরদীতে মোলাডুলি স্টেশনে বগি লাইনচ্যুত হলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আটকে পড়ে কয়েকটি আন্তনগর ট্রেন। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনাটি তদন্তে পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে আহ্বায়ক করে 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এবার পার্টেক্স খেলার খবর। তিন মিনিটে 2 গোল দিয়ে আরও একবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। বার্নাবুতে সেমিফাইনালে দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে 2-1 গোলে হারায় কার্লো আনচেলতির দল। 1 জুন ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে রেকর্ড 14 বারের চ্যাম্পিয়নরা। SM আশরাফের রিপোর্ট। বছরের পর বছর যায় কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি বদলায় না। একের পর এক প্রত্যাবর্তনের গল্প লেখে বলেই চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ শিরোপাধারী দল রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটিকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন রিয়াল মাদ্রিদ কখনো মরে না। ইনজুরি সময়ে জয়সূচক গোল করে যেন হোসেলু তার গুরুর কথাকে বাস্তবে রূপ দিলেন। যারা খেলা দেখেছেন তারা বলবেন যোগ্যতম দলটি শেষ পর্যন্ত জিতেছে। একের পর এক আক্রমণ করেও রিয়াল যেখানে গোল পাচ্ছিল না সেখানে খেলার ধারার বিপরীতে 68 মিনিটে আলফান্সো ডেভিস এগিয়ে নেন বায়ার্ন মিউনিখকে। হোসেলুকে রিয়াল কোচ মাঠে নামান 81 মিনিটে। এরপরই বদলে যায় দৃশ্যপট। 7 মিনিটের ব্যবধানে ম্যানুয়েল নয়ারের হাত ফসকে বের হওয়া যাওয়া বলে দলকে সমতায় ফেরান স্প্যানিশ তারকা। অপ্রতিরোধ রিয়াল মাদ্রিদকে শেষ পর্যন্ত আটকাতে পারেনি থমাস টুশেলের দল। তাতে ওয়েমলিতে 15তম শিরোপার মিশনে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গী হলেন ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহামরা। SM আশরাফ, ATN বাংলা। সিলেটে মেয়েদের পঞ্চম ও শেষ টি-20তে বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম 4 ম্যাচ হেরে হোয়াইট ওয়াশের লজ্জার সামনে দাঁড়িয়ে নিগার সুলতানা জ্যোতির দল। মূলত ব্যাটিংটাই ভাবাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। 20 ওভারের ম্যাচ হলেও কোনো খেলাতেই 130 রানের গন্ডি পার হতে পারেনি মুর্শিদা দিলারারা। জ্যোতি আর মুর্শিদা ছাড়া কারোই ব্যাটিং ধারাবাহিক নয়। এই সিরিজকে আগামী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া হচ্ছে। তাই আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। বেলা 4টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। ডলারের চড়া দামে মূল্যস্ফীতি ও আমদানি ব্যয় বাড়বে আশঙ্কা ব্যবসায়ীদের। আনুষ্ঠানিক হজ যাত্রা শুরু। প্রথম 2 ফ্লাইটে সৌদি আরবে গেলেন 824 জন। এবং থাইল্যান্ডে লাখো বিদেশি শ্রমিকের বাজার ধরতে পারছে না বাংলাদেশ, আক্ষেপ প্রবাসী ব্যবসায়ীদের। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে ATN বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাই।